জনাব ফিরহাদ হাকিমের জামাই, আপনি ওনার এখন দেখি অনেকটা বলে প্রাক্তন জামাই, প্রেজেন্ট জামাই, এক্স ওয়াই জেড। আগে আমাকে এটা অনেক এফেক্ট হতো। যদি আপনাকে আপনার যে নতুন দল ওই বন্দর এলাকা থেকে বা পোর্ট এলাকা থেকে ইলেকশনে দাঁড় করায়, আপনি লড়াই করবেন? আমাদের কোনো অপশন থাকে না, বুঝতে পারছেন? আমরা না এদিকে, আমরা হলাম বলে চাউলের ৩ নম্বর বাচ্চা। তো আমাদেরকে না এদিকে যে 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 এর আগে সিপিএম ছিল এত বছর, ওরা আমাদেরকে ইউজ করলো, এখন টিএমসি ইউজ করছে। আর আমাদের যে অপশন নেই, তো আমাদেরকে যা আছে ওদের সাথেই থাকতে হবে। কতগুলো ওনাদের ক্যাবিনেট সিনিয়র মন্ত্রীরা মানে অন ক্যামেরা ধরা পড়েছেন। সারদা নারদা, এডুকেশনের স্ক্যাম, গ্রুপ ডির স্ক্যাম, আম্বানি আসছে, আদানি আসছে, বড় বড় শিল্পপতিরা আসছে। আমাদের ইউথ যারা আছেন ওরা ঝালমুড়ি আলুর চপ বিক্রি করবে। এখানে এডুকেশনের কিছু নেই। আর জি করের ওটা নিয়ে, ওটা তো ওর পরে তো আর কিছু মেডিকেলেরই বলার কোনো কথা নেই, কি এত খারাপ স্থিতিতে চলে গেছে আমাদের। মহিলার সেফটি নেই। ওই কলেজে কিছুদিন আগে এই সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা হলো, মানে একটা, এখন আমারও একটা মেয়ে আছে, আমি তো চাইবো কি একটা, আমি ওকে এখন এখন স্কুলে আছে, বড় হয়ে কলেজে যাবে। তো এইসব ঘটনা যখন আমাদের এদের স্টেটে হয়, তো একটা বাবা হিসাবে নিশ্চয়ই আমি তো চাইবো কি আমার স্টেটটা ভালো নিচে করে দেয়। মানে সব থেকে বড় এক্সাম্পল তো ওনাদের ফ্যামিলিতেই আমি বলবো, কি কত আমরা শুনতে থাকি, কত ঝামেলা, কত কিছু হতে থাকে। তো আমি বাইরে কি বলবো, ওনাদের ফ্যামিলিতেই কত কিছু প্রবলেম হতে থাকে, যেটা আমি শুনি, আমরা শুনি সব সময়। এটা কত সত্যি কত মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু ব্যানার্জি ফ্যামিলি থেকে কাউকে উঠতে দেয় না। ব্যানার্জি ফ্যামিলি মানে ব্যানার্জি ফ্যামিলি। যা দেখছিলাম একটা ক্লস্ট্রোফোবিক হচ্ছিল আমাকে, কিন্তু সব জিনিসে একটা রোক টোক, সব জিনিসে এটা করতে হবে ওটা করতে হবে। আর তৃণমূলে আপনি ভালো কাজ করলে, আপনি সুন্দর কাজ করলে, আপনি মানুষের জন্য কাজ করলে আপনি ওই গুরুত্বটা পাবেন না, যতক্ষণ আপনি একটু, যেটা হয় না অয়েলিং বাটারিং, এই শাসক দল করছে এত স্ক্যাম, এত ও, আমরা সবাই দেখছি কত এত বছর থেকে সিমেন্ট, গরু পাচার, কয়লা পাচার, কত কিছু তো দেখে যাচ্ছি আমরা। তো আর মানুষ সব ফেড আপ হয়ে গেছে। আমার কাছে কত লোক খাই, ওরা বলে কি আমরা দাদা ফেড আপ হয়ে গেছি, কিন্তু আমাদের কিছু করতে পারছি না, অল্টারনেটিভ নেই। কিন্তু এখন এই অল্টারনেটিভটা এসে, ওনার নাম হলো জনতা উন্নয়ন পার্টির কান্ডারি হুমায়ুন কবির সাহেব। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজনীতির ময়দানে নতুন সমীকরণ। হুমায়ুন কবিরের দলে যোগদান করেছেন মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। তার এই যোগদানকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তার এই যোগদানের বা দল বদলের প্রধান উদ্দেশ্য কি? আর আমাদের সঙ্গে রয়েছেন ইয়াসির হায়দার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমার আজকে নমস্কার। যেটা বড় একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছেন এখনকার তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ফিরহাদ হাকিম। আপনি তার জামাতা, কিন্তু আপনি বর্তমানে যোগদান করলেন হুমায়ুন কবিরের দলে। এই হুমায়ুন কবির, তিনি সেই হুমায়ুন কবির, আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ভবনে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, যে সাংবাদিক সম্মেলনে স্বয়ং ফিরহাদ হাকিম উপস্থিত থেকে তিনি হুমায়ুন কবিরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছিলেন মানুষকে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে ফিরহাদ হাকিমের জামাতা হিসাবে এই যে একটা আপনার সঙ্গে জুড়ে দেওয়ার সম্পর্ক, এটা আপনাকে কি সাহায্য করেছে, না আপনাকে আপনার রাজনৈতিক যে ব্যক্তিত্ব বিকাশে আড়াল করেছে? কি বলবেন? যখন আমি জন্ম নিয়েছিলাম আমার মার পেট থেকে, আমার নাম রাখা হয়েছিল ইয়াসির হায়দার। এখনো ইয়াসির হায়দার আছে। আর যেদিন আমার চোখটা বন্ধ হবে, যেদিন আমি মারা যাব, আমার নাম হবে ইয়াসির হায়দার। সো নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং ইজ টেম্পোরারি, এটা আমি মনে করি। অ্যান্ড এখন যেখানেও আমি এর আগে কংগ্রেসে ছিলাম 2 বছর, আমাকে সবাই যে বলে কি আপনি জনাব ফিরহাদ হাকিমের জামাই, আপনি ওনার এখন দেখি অনেকটা বলে প্রাক্তন জামাই, প্রেজেন্ট জামাই, এক্স ওয়াই জেড। আগে আমাকে এটা অনেক এফেক্ট হতো, কিন্তু এখন আমি
সবাই আমি কেমন ক্যামেরা বলতে চাই কি এখন আমি ওনাদের পরিবারের সাথে জড়িত নেই, আমি আলাদা থাকি, ওনারা আলাদা থাকে। অন ক্যামেরা বলতে চাই ইয়াসির হায়দার হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এখন থেকে কি জনতা উন্নয়ন পার্টির জেনারেল সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, ইয়াসির হায়দার ইজ নোন বাই দ্যাট নেম, নট কারো জামাই, কারো ছেলে, কারো বর, কারো ফ্রেন্ড। ইয়াসির হায়দার ইজ অনলি ইয়াসির হায়দার। যুব নেতা ছিলেন, তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক ছিলেন। সেই জায়গা থেকে আমি প্রথমে সেখানেই আসবো যে সেইখান থেকে আপনি সরে এলেন কেন, মানে কোথায় সমস্যাটা হয়েছিল আপনার? না, সমস্যা তো ডিফারেন্সেস তো সব জায়গায় থাকে। আর আমার টিএমসি থেকে সরার কারণ ছিল কি, যখন টিএমসি ক্ষমতায় এসেছিল অনেক কিছু প্রমিসেস, অনেক কিছু ওনারা যে আমাদের বাংলার মানুষের জন্য করবেন অনেক কিছু বলেছিলেন, কিন্তু আফটার দি আদার আমরা দুর্নীতি দেখছিলাম। আপনারা সবাই দেখেছেন কতগুলো ওনাদের ক্যাবিনেট সিনিয়র মন্ত্রীরা মানে অন ক্যামেরা ধরা পড়েছেন, সারদা নারদা, আবার কত এডুকেশনের স্ক্যাম, গ্রুপ ডির স্ক্যাম, এডুকেশনের জব স্ক্যাম, এতগুলো মানে স্ক্যাম আফটার স্ক্যাম হয়ে যাচ্ছিল। তো নিশ্চয়ই আমি একটা জায়গা থেকে যখন ভাবলাম কি, আর সব থেকে বড় কথা আমি এটা মনে করি তৃণমূল কংগ্রেসে কি যারা এত পুরনো কর্মী, যারা সারা দিন পার্টির জন্য, পার্টি একটা ব্লকের, আমি একটা ব্লকের নেতার কথা বলছি এক্সাম্পল, একটা ব্লকের সভাপতি, তো সকালে ওঠার পরে যা অফিস হয় না বিজনেসে যা ওদের থাকে, ওর পার্টি অফিস খোলা হয়, পার্টি অফিস সারা দিন ওই মানুষটা দিচ্ছে, সারা বিকেলে আছে, রাত্রেবেলা পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছে। এটা 24 ঘন্টা ওরা থাকে, 365 ডেজ পার্টির জন্য দিচ্ছে। ওনাদের ওই সব লোকদেরকে সামনে, আর এত বছর বছর আমি এতজনকে চিনি যারা 15 বছর, 18 বছর, 20 বছর থেকে টিএমসি করে যাচ্ছে, কিন্তু ওরা ওই ব্লকেরই প্রেসিডেন্ট বা ব্লকেরই সভাপতি থেকে গেল। পার্টি ওদেরকে যতক্ষণ আমরা গ্রাসরুট থেকে মানুষদেরকে যারা আছে ট্যালেন্টেড, যারা রিয়েল অ্যাসেট ফর দ্য পার্টি, ওদেরকে যতক্ষণ আপনারা মানে একটা হয় না কি, আমরা ওদেরকে একটা প্রকাশ্যে আনা, একটা লাইমলাইট, একটা চান্স, সবাই তো একটা চান্স দেওয়া উচিত সবাইকে। ওদেরকে চান্স না দিয়ে আপনারা সব টলিউডে যেহেতু আমার অনেক ক্লোজ সব বন্ধুরা আছে, ভেরি ভেরি ক্লোজ বন্ধুরা আছে, আপনারা সবাই জানেন, কিন্তু ওরা উইথ অল ডিউ রেসপেক্ট আমার টলিউডে যারা বন্ধুরা আছে, ওরা টলিউডে ওরা আছে এন্টারটেইনার, ওদেরকে আমরা পর্দায় দেখি, আমরা ভালোবাসি, আমরা একটা মানে পর্দায় দেখে ওয়াও এ এত ভালো কাজ করেছে, এত মানে ওটা পর্দায়। এখন এটা ওদের কাজ, ওরা তো পলিটিক্সে আসলে কি করবে, ওরা তো অভিনেতা অভিনেত্রী, ওরা ওখানে দে আর সুটেবল ওভার দে, ওদেরকে এনে আপনি পলিটিক্সে বিকজ অফ দ্য ফেস ইউজ করবেন, ওরা সবাই জিতে গেল, ফেমাস আছে, ওপরে কাজ কোথায় করলো? সব থেকে বড় এক্সাম্পল ইউসুফ পাঠান, আমি একটা এক্সাম্পল দিলাম। এত একটা বরোদা থেকে আপনি একজনকে নিয়ে এসে, যে আমাদের স্টেটের নাগরিক, আমাদের ওর না ভোটার আইডি না কিছু, সবাই জানে ইউসুফ পাঠান ফ্রম বরোদা, ওকে এসে আপনি, যেহেতু এখন আমি মুর্শিদাবাদ থেকেই জয়েন, আমার সেকেন্ড হোম টাউন আমি বলতে চাই মুর্শিদাবাদই আছে, ওখান থেকে আপনি বহরমপুর থেকে ওকে দাঁড় করিয়ে ও জিতে গেল। তো এখন তো মানুষ আর সময় ভোট দিয়ে দিয়েছে, একটা ফেস আছে, ক্রিকেটার, এক্স ইন্ডিয়ান ক্রিকেটার, একটা নামি একটা মুখ, একটা বড় মুখ, কিন্তু এখন লোকরা পস্তাচ্ছে না, উনি পলিটিক্স এর কিছু জানেন না, কিছু উনি কাজের ব্যাপারে কিছু বলতে পারেন না, উনি কি করবো না করবো হচপচ হয়ে গেছে। আজকে কি তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল স্তরে, যেটা আপনি বলছিলেন, তৃণমূল স্তরের মানুষের সাথে না থেকে একটা কোথাও আভিজাত্যের জায়গায় পৌঁছে গেছে এবং কোথাও একটা পরিবারতন্ত্রের গন্ধ পাচ্ছেন আপনি? নিশ্চয়ই আমরা দেখছি কি একটা পরিবার তন্ত্র আর একটা মানে হচপচ হয়ে গেছেন। মানে উনি মাঝে মাঝে আমি যখন ওনার বক্তৃতাটা শুনি, কি বলেন, কি ওটার মানে কি হয়, মানে কিছু মাস আগে বলেন কি আমাদের ইউথ যারা আছেন ওরা ঝালমুড়ি আলুর চপ বিক্রি করবে, মানে এটা কি, এটা does this make any logic? I don't think so. Education, medical facility, development, infrastructure, আর কি, আর সেফটি অফ আর women men সবারই,
এডুকেশনে আসি আমরা, এখানে এডুকেশনের কিছু নেই। সব আমার জানাশোনা, আমার যারা আমাদের সোশ্যাল যারা আছেন, যার সাথে দেখা হয়, সব বাচ্চারা আইদার যার একটু বেশি ফাইন্যান্সিয়ালি ভালো ওরা অব্রড চলে যাচ্ছে, নাহলে অন্য ব্যাঙ্গালোরে পড়াশোনা চলে যাচ্ছে, হায়দ্রাবাদ, দিল্লি, আজমের, আগ্রা, অনেকগুলো আদার স্টেটে এডুকেশনের জন্য চলে যাচ্ছে। আসলাম আমরা মেডিকেলে। মেডিকেলে তো আর কিছু বলার নেই, যে ঘটনা হলো আমাদের আরজি করের ওটা নিয়ে, ওটা তো ওর পরে তো আর কিছু মেডিকেলেরই বলার কোনো কথা নেই, কি এত খারাপ স্থিতিতে চলে গেছে আমাদের। আর এভরি টাইম কিছু না কিছু মেডিকেলে ওর পরেও কত কিছু হলো, আমরা ওটা অনেক নিউজ গুলো হয় যেটা আমরা আমাদের কাছেও আসে না। আর আরজি করে আমি এখনো মনে করি যার সাথে এই ঘটনাটা হলো উনি তো আর নেই আমাদের সাথে, উনি মারা গেছেন। ওনার যে বাবা মা যারা আছেন, আমি ওনাদের থেকে ওনাদের জন্য আমার এত খারাপ লেগেছিল। আমি নিজেই আমি আরজি করের অনেকগুলো আন্দোলনে আপনারা সবাই দেখে আমি নেমেছিলাম, কিন্তু বিচার এখনো পাইনি। এটা হয়ে আর ইন্ডাস্ট্রি এত বড় বড় কথা, এই বিজিপিএস যেটা হয় প্রত্যেক বছর আমরা দেখছি, আম্বানি আসছে, আদানি আসছে, বড় বড় শিল্পপতিরা আসছে, এসে একদিনের জন্য আসেন, কিছু স্পিচ দেন, আবার চলে যান। আপনি তৃণমূল কংগ্রেসেও দীর্ঘ সময় ছিলেন, আপনি স্বাধীনভাবে কাজ করতে পেরেছিলেন? যা দেখছিলাম একটা ক্লস্ট্রোফোবিক হচ্ছিল আমাকে, কিন্তু সব জিনিসে একটা রোকটোক, সব জিনিসে এটা করতে হবে, ওটা করতে হবে। আর তৃণমূলে আপনি ভালো কাজ করলে, আপনি সুন্দর কাজ করলে, আপনি মানুষের জন্য কাজ করলে আপনি ওই গুরুত্বটা পাবেন না। যতক্ষণ আপনি অয়েলিং বাটারিং করবেন না, আপনি এগোতে পারবেন না। আর আমরা তো দেখছি এখন তৃণমূলে যারা নতুন নতুন সব যারা এসছেন, যারা এসছেন ওনারাই কত, যখন ওনারা অন্য পার্টিতে ছিলেন ইয়া ইন্ডিভিজুয়াল, যত আপনি তৃণমূলকে গালাগালি দেবেন, অত তৃণমূল আপনাকে উপরে নিয়ে চলে যাবে, অত বড় 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 পদ দেবে। কতই না, এখন কেউ এমপি আছে, কেউ স্পোক্স পারসন অফ তৃণমূল কংগ্রেসের আছেন। এনারা কি ছিলেন? এনারা নিজেই কত কিছু বলেছিলেন যখন এনারা দলে ছিলেন না। একদম সেই প্রসঙ্গে আসবো যে আপনি যেদিন যোগদান করলেন এই হুমায়ুন কবিরের দলে, সেদিনকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি নাম করে বলছি না, আপনি বলছেন তাদের কথা, তারা আপনাকে বলছেন যে যেহেতু আপনি তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস এবং এখন নতুন একটি দলে যোগদান করেছেন, মানে আপনার এই যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটাকে তারা খুব হালকা ভাবে, মানে অবহেলার ছলে, খেলার ছলে দেখছেন। আপনি কি বলবেন দাদা? এখন তৃণমূল কংগ্রেসের যে সর্ব নেত্রী আছেন মমতা ব্যানার্জি, উনিও তো অনেকগুলো দল চেঞ্জ করেছেন, তো ওনাকে সামনে রেখে আমিও ওরকমই ওনার পথে হাঁটছি। এখন অনেকে বলছেন এই যে আপনি সিদ্ধান্তটা নিলেন, এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা হচ্ছে একটা ব্যক্তিগত সমীকরণের ফলাফল। কি বলবেন আপনি? এখন একটা পুরনো গান আছে, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেনা। তো মানুষরা যা বলে বলে, আমার যা সিদ্ধান্ত, আমি যেটা নিয়েছি, যেটা আমি ভালোবাসি, যেটা আমি সবসময় ভালোবাসি, কি আমি মানুষের সাথে থাকি, মানুষের পাশে, আর মানুষের কাছে, আমি মানুষের জন্য কাজ করতে চাই। আর যেখানে ভালো অপরচুনিটি পাবো, কেন করব না? আমি নিশ্চয়ই, আমি যেই জনতা উন্নয়ন পার্টিতে আমি সুযোগ পেয়েছি, আমাদের নেতা, যে আমি সবসময় বলি আমাদের ডাইনামিক যে নেতা, জনাব হুমায়ুন কবির সাহেব, হুমায়ুন ভাই আমাদের, নিশ্চয়ই উনি একমাত্র যে তৃণমূল শাসক দলের এগেনস্টে উনি ভয়েস তুলেছেন। আর নিশ্চয়ই আমার জন্য ওনার অত্যন্ত সম্মান আছে, এন্ড আই রিয়েলি রেসপেক্ট হিম। কি মানে বলেন, একটা শেরের বাচ্চা, মানে হি ইজ আ টাইগার অফ বেঙ্গল, এটা আমি মনে করি। তো নিশ্চয়ই আমি মানুষের জন্য এসছি। আর আমি সবসময় মনে করি পার্টি আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু মানুষের সাথে যে সম্পর্কটা আছে, ওটা সারা জীবন থাকবে। তো এই জন্যই আমি মানুষের জন্য এসেছি। আর যে বলে ওটা আমার আসা যায় না। দ্য ওয়ার্ক স্পিক্স ফ্রম মাইসেলফ। কাজ করে দেখাবো, ওই মানুষটাই আবার চেঞ্জ হয়ে ভালো কথা বলবে। ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের বহু নেতা হুমায়ুন কবিরের যে দলটা, সেই দলটাকে বলছে বিজেপির একটা বি টিম। একটা গান আছে পুরনো, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেনা। তো এখন আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লোকরা ছাড়ে না, তো এখানে তো আমাদের দলকে আর কি বলবো। যেহেতু একটা নতুন পার্টি আছে, আর এখন এই পার্টিটা মানে আল্লাহর দুয়ায় এত স্প্রেড, এত ভালো আমরা
সাপোর্ট পাচ্ছি সবার থেকে, মা বোনেরা, আমাদের গুরুজনরা। আমার তো যেদিন থেকে আমি জয়েন করলাম, 31st আমি জয়েন করলাম, আমি ঘুমাতে পারছি না, এত ফোন কল, এত জয়নিং। আর এখন আপনারা জাস্ট বলে সাবার, ওয়েট অ্যান্ড ওয়াচ, অনেকজন আসছেন। হুমায়ুন কবিরের দলে যোগদান আপনি কি এমন দেখলেন বা আপনাকে কোন জিনিসটা এতটা অ্যাট্রাক্ট করলো যার জন্য আপনি তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে এসেছিলেন, তারপর আপনি আজকে আবার এই দলে যোগদান করলেন? দেখুন, কংগ্রেসে আমি 2 বছর ছিলাম, সবাই আপনারা দেখলেন। আমি ওনাদের যে কংগ্রেসের মাননীয় লিডার আছেন শ্রী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আমি যোগদান দিলাম কংগ্রেসে। কিন্তু এখন যত দিন যে যাচ্ছিল, মানে 2 বছরের মধ্যে দেখলাম কোনো কাজই নেই। মানে কংগ্রেস যেহেতু এত দুর্বল দল একটা, মানে আমাদের পশ্চিমবাংলায়, ওদের নিজেদের মধ্যেই এত কনফিউশন, তো ওই কনফিউশনটাই নিয়ে ওনারা পড়ে রয়েছেন। আর কোনো বুথ লেভেলে কোনো ওয়ার্কার নেই, কিছু নেই। আর ইট ওয়াজ, আমি ভাবছিলাম যে আমি টাইম ওয়েস্ট করছি, আর যে গুরুত্ব যেটা পাওয়া ওটা আমি পাচ্ছিলাম না, আমাকে ইউজ করতে পারছিল না দল। ভাবলাম হুমায়ুন ভাইকে দেখে যে না, বাঘের বাচ্চা, টাইগার অফ বেঙ্গল, তো হি ইজ দ্য রয়্যাল বেঙ্গল অফ টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার আছেন আমাদের বেঙ্গলে। আর আমিও ওনার মতনই ভাবি, ওনার মতনই আমার একটা জজবা আছে, যেটা আমরা উর্দুতে বলি জজবা, একটা মানে ডেয়ারিং। তো নিশ্চয়ই আমি এর জন্য ওনাকে সামনে দেখে ওনাকে ফলো করছিলাম, আর আমার ইচ্ছা করলো কি নিশ্চয়ই ওনার সাথে যোগদান দিলে যা যত মানুষের ক্ষোভ আছে, যত মানুষের এই যে কারেন্ট আমাদের যে গভর্নমেন্ট যত ক্ষোভ আছে, তো ওরা কোথাও, ওরা টিম বি পাচ্ছিল না। আর অনেকরা বিজেপি তে যেতে চায় না, অনেকরা তৃণমূল থেকে যারা ক্ষোভ আছে, তো দে ওয়ার সার্চিং ফর অ্যান অল্টারনেটিভ। আর হুমায়ুন কবির সাহেবের যে পার্টি, আমাদের জনতা উন্নয়ন পার্টি, দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আর আমি সবাইকে বলবো, আমার নাম্বারটা এখন ফেসবুকে তো সব জায়গায় স্প্রেড হয়ে গেছে, তো আমাকে যোগাযোগ করুন, অ্যান্ড চলুন একসাথে আমরা মিলেমিশে সেকুলার ভাবে, এখানে এটাই না, এটা ইটস অনলি মুসলিম, আমাদের এখানে সব, আমাদের হিন্দু ভাইরা আছেন, আমাদের অন্য ধর্মের বাঙালি ভাইরা সবাই আছেন। এটা জাস্ট নট আ মুসলিম ফান্ডামেন্টালিস্টিক পার্টি। একদমই স্যার, আমি জাস্ট এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। আপনি বললেন যে এটা শুধুমাত্র মুসলিম দল না, এখানে হিন্দু ভাইরা আছেন, আরো অন্যান্য দল, অন্যান্য মানুষ সম্প্রদায়ের মানুষ আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার নামে এই দলটার মানে পরিচয় হলো, সেই হুমায়ুন কবির, তিনি একাধিক সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন বিভিন্ন সময়, যার জন্য দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। তিনি যখন এই দলটার আত্মপ্রকাশ ঘটাচ্ছেন, একটা বিখ্যাত দিনকে বেছে নিলেন, সেটি হচ্ছে বাবরি মসজিদের যেদিনকে ধ্বংস হয়েছিল। এখানে একটা সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যাচ্ছে কোথায়? কি করে বলবেন তাহলে এই দলটা অসাম্প্রদায়িক ভাবে কাজ করবে মানুষের জন্য? এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরীর যে জগন্নাথ মন্দির, ওটা দীঘায় করলেন। কিন্তু আবার আমরা দেখতে পারি, যখন আমাদের ঈদের নামাজ হয় রেড রোডে, উনি আমাদের রেড রোডে চলে যান, ঈদের নামাজ রেড রোডে গিয়ে সব মুসলিম ভাইদের সাথে দেখা করছেন, সবকিছু করছেন। তো আমি ওনাকে, তো এটা যেটা উনি বলেন কি আমি মুসলিম, যা সবাই বলে মুসলিম করছি, মুসলিম, উনি বলেন আমি মুসলমানের জন্য আছি। আমি তো বলবো, যখন উনি মন্দির বানাতে পারেন, তো হুমায়ুন সাহেব এখানে একটা মসজিদ বানাচ্ছে, তো এত এত বড়, মানে হোয়াট ইজ আ বিগ ডিল, আমি এটা বুঝতে পারছি না। মন্দির যখন হচ্ছে, তো মসজিদও হচ্ছে, আবার কেউ চার্চও বানাতে পারে, কেউ গুরুদ্বারাও বানাতে পারে। ইট ইজ আ সেকুলার কান্ট্রি। আর আমাদের সব, একটা সেকুলার কান্ট্রি, আর এটা ডেমোক্রেটিক, আমাদের রাইটস আছে কি আমরা যা কিছু করতে পারি। এটা ইট ইজ ডিপেন্ডিং অন আওয়ারসেলফ। আমি আজকে উনি বাবরি মসজিদ বানাচ্ছেন, কালকে আর একটা নামে উনি মসজিদ বানাতে পারেন। আর মসজিদের সাথে সাথে ওখানে একটা অনেক বড় একটা হসপিটালও আসছে, আপনারা জানেন কি জানেন না, ওখানে একটা হসপিটাল, হেলথ কেয়ারের অনেক বড় কিছু আসছেন। তো এটা খালি মসজিদ করে, এটা আমি বলবো একটা ভুল, একটা যেটা মেসেজ আছে। মন্দিরও যখন মুখ্যমন্ত্রী বানাচ্ছেন, তো আমাদের হুমায়ুন ভাই মসজিদ বানাচ্ছে, তো এখানে আপত্তি কি? নদীতে আমি হিন্দুদেরকে এটা নিয়ে যেদিন আমি জয়েন করলাম 31st জানুয়ারিতে, ওই দিন উনি পুরো স্টেজে, মানে 1.5 লাখ লোকের সামনে উনি ক্ষমা চাইলেন কি এই বক্তব্যটা ওনার বলার উচিত ছিল না। কিন্তু উনি ইন দ্য সেম টাইম অনেক প্রেশার পাচ্ছিলেন, ওনার যে প্রাক্তন যে দল আছে ওখান থেকে অনেক সুপিরিয়র লিডাররা ওনাকে বলছিল কি এটা বলতে। কিন্তু কেন বলতে বলছিল, কেন মুসলিম ভোটটা উনি টেনে নেবেন।
এই জন্য এখন ওনাকে এত প্রেশার দিচ্ছিল, ওই আবেগে মনে হয় উনি বলেছেন। কিন্তু এটা সুতরাং উনি কিছুদিন আগেই আপনারা সবাই দেখলেন, যেদিন আমার জয়েনিং ছিল, উনি অনেক হাত জোর করে সবার সামনে এত বড় মঞ্চে ক্ষমা চেয়েছেন, সব মিডিয়ার সামনে, ন্যাশনাল মিডিয়া, আমাদের রিজনাল মিডিয়া সবাই ছিলেন ওখানে, সবার সামনে উনি বললেন এটা বলার উচিত ছিল না, উনি ক্ষমা চেয়েছেন। আর আমরা অ্যাট দ্য এন্ড আমরা হিউম্যান বিং, আমাদের থেকে ভুল তো হতেই পারে, তো এটা একটা ভুল ছিল, এটা উনি ক্ষমা চেয়েছেন, আর এটা ডান অ্যান্ড ডাস্টেড আমি মনে করি। মুসলমান সম্প্রদায়ের অসুবিধাটা কোথায়, যার জন্য হুমায়ুন কবিরকে আলাদা করে একটা দল গঠন করতে হলো? 3-4টে এক্সাম্পল আমি দিতে চাই। যে যখন আমাদের এনআরসি চলছিল, উনি বললেন কি আমি দিল্লিতে গিয়ে অনেক সব আন্দোলন করব, অনেক কিছু বললেন, কিন্তু এনআরসিও হয়ে গেল, আমরা আন্দোলনও দেখলাম না, ডান অ্যান্ড ডাস্টেড। আবার ওয়াকফ যে আমাদের ছিল, ওয়াকফ বিল যেটা হলো, ওটা অনেক কিছু বললেন উনি মিডিয়াতে, টিভির মাধ্যমে অনেক কিছু আমরা সবাই শুনলাম কি আমরা দিল্লি যাব, রামলীলা ময়দানে অনেক বড় একটা মিছিল করব, আমরা ঘেরাও করব, ওটাও ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেল। মানে এক একটা করে আপনি এক্সাম্পল দেখেন না, এত বড় বড় ইস্যু। এসআইআর এর কি হলো বলুন? এখন এসআইআর এর যা সমস্যা, আমাদের তো ম্যাক্সিমাম মাইনরিটিরাই তো ভুগছে। আর এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি কত বাংলাদেশ থেকে, আমার বাংলাদেশ থেকে কোনো আপত্তি নেই, কিন্তু আমি অন্য একটা দেশ থেকে এখানে নিয়ে আসবো লোকদেরকে, আর ভোটের সময় আর পরে আবার জালি, আমরা তো সব দেখতে পাচ্ছি, জালি ভোটার আইডি, জালি প্যান কার্ড, জালি কত ফলস সব, যেটা এখন ধরা যাচ্ছে। তো এখন নিশ্চয়ই আমি একটা কথা বলতে চাই কি, আমি চাই কি একটা ফেয়ার, একটা ভালোভাবে, একটা অনেস্ট ভাবে যেটা হওয়া উচিত ওটা হোক। আর আমাদের মুসলমানদেরকে তো এই তৃণমূল কংগ্রেস যে সরকার, এখন যে শাসক সরকার কিছু করেনি, আমি এটা অন ক্যামেরা বলতে চাই। কিছু করেনি? আপনি বলছেন ইমাম ভাতা থেকে শুরু করে একাধিক এ নিয়ে প্রশ্ন উঠছে, ইমাম ভাতা থেকে শুরু করে মুসলমান সম্প্রদায়ের ঈদে নামাজ পড়া থেকে শুরু করে মুখ্যমন্ত্রী একাধিক সময় মুসলমান সম্প্রদায়ের পাশে ছিলেন, আমরা দেখেছি। কোন পরিপ্রেক্ষিতে বলছেন? কিন্তু আমরা যেহেতু, আমি বলতে চাই কি আমরা হলাম, আমাদের কোনো অপশন থাকে না, বুঝতে পারছেন? আমরা না এদিকে, আমরা হলাম বলে চাউলের 3 নম্বর বাচ্চা। তো আমাদেরকে না এদিকে, যে 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 এর আগে সিপিএম ছিল এত বছর, ওরা আমাদেরকে ইউজ করলো, এখন টিএমসি ইউজ করছে, আর আমাদের যে অপশন নেই, তো আমাদেরকে যা আছে ওদের সাথেই থাকতে হবে। আর আমি এখন একটাই কথা বলতে চাই কি, এখন যেহেতু আমাদের অনেক আইপিএস, মানে অনেক ডব্লিউবিএসসি, অনেক ভালো ভালো চাকরি পাচ্ছেন, তো আমি বলবো এখন আমরা সবাই এডুকেটেড, এখন জেনজি যেটা জেনারেশন, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক, ইটস বিকাম সো স্ট্রং। সো এখন আপনারা সবাই ভালো জানেন, আপনাদেরকে আর কেউ বোকা বানাতে আমাদেরকে কেউ পারবে না। তো যেটা আপনার এখন আমাদের 2026-এ যেটা ইলেকশনও আসছে, তো আপনারা সবাই ঠিক যখন ভোট দেবেন, আমি সবাই বলবো আপনারা ভোট নিশ্চয়ই দেবেন, এসআইআর যেটা এই ইস্যু সবগুলো শেষ হয়ে গেলে। আর যেটা ভালো ভাবেন, আমি এটা বলবো না কি আপনি এই পার্টিকে ভোট দেন, ওই পার্টিকে ভোট দেন, কিন্তু যখন ভোট দেবেন, এভরি ভোট ইজ ইম্পর্টেন্ট, এভরি ভোট ম্যাটার্স। যাকে আপনারা ভালো ভাববেন ওকে ভোট দেবেন। আর একটাই কথা মনে রাখবেন, there is a change which is very 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 much required in 2026, এটাই আমি বলতে চাই। আচ্ছা, আপনার কি মনে হয় ইয়াসারদা যে বাংলার রাজনীতিতে 2026-এ কোনো পরিবর্তন হবে? লোকরা জবাব দেবে। আমি তো এখান থেকে, আমি নিশ্চয়ই চাইবো কি আমাদের স্টেটে, যেটা আমি বললাম 4টে পয়েন্ট, একটা স্টেটে কি দরকার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল আর ইন্ডাস্ট্রি, এই জিনিস থাকলে সবাই খুশি হবে। একটা স্টেট যখন প্রসপারাস হবে, একটা স্টেট যখন ভালো করবে, তো ওদের ডেফিনেটলি মানুষরা যারা ওই স্টেটে থাকে ওরাও কাজ পাবে, এই একটা সোর্স অফ ইনকাম আসবে। আপনি একটা ছোট এক্সাম্পল বলছি, আপনাদের যে ছোট ছোট যে রায়পুর, ধানবাদ, বিহার, মানে এরা কোথায় চলে গেছে? হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর তো ছেড়ে দেন, কিন্তু আমি মনে করি আমাদের পশ্চিমবাংলা দিনে দিনে পিছিয়ে চলে যাচ্ছে। আর এত এত পিছনে আমরা এসে গেছি কি এখন এখান থেকে ওঠা অনেক মুশকিল। আর আমি একটাই কথা বলবো, লেটস কাম টুগেদার অ্যান্ড লেটস ব্রিং আ চেঞ্জ টুগেদার। একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। হুমায়ুন কবির বারবার বলছেন যে তার এই যে ইলেকশন আসছে 2026-এ, সেখানে তার মূল লক্ষ্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করা।
তো কোন কোন জায়গায় মানুষের এত তীব্র ক্ষোভ আপনি মনে করেন? আপনি অনেকগুলো পয়েন্টের কথা বললেন, যে স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন সমস্যা, সেগুলোর কথা বললেন। তো যদি আপনাদের দল ক্ষমতায় আসে, তাহলে কি মনে হয় এই ইস্যুগুলোই আপনাদের ইস্যু হবে, না আর অন্য কোনো ইস্যু আছে যার ভিত্তিতে আপনারা লড়াই করবেন? সব থেকে বড় কথা হয় কি, একটা মানুষের কি, ওরা কি চায়, সুখে থাকুক, সেফটি থাকুক, সব ভালো থাকুক। আর আমরা যখনই আমাদের পশ্চিম বাংলায় আমরা দেখছি কত কিছু হচ্ছে, মহিলার সেফটি নেই। ওই কলেজে কিছুদিন আগে এই সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা হলো, মানে একটা, এখন আমারও একটা মেয়ে আছে, আমি তো চাইবো কি একটা, আমি ওকে এখন এখন স্কুলে আছে, বড় হয়ে কলেজে যাবে। তো এইসব ঘটনা যখন আমাদের এদের স্টেটে হয়, তো একটা বাবা হিসাবে নিশ্চয়ই আমি তো চাইবো কি আমার স্টেটটা ভালো হোক, এইসব চলে যাক। তো নিশ্চয়ই আমি বলবো কি, চেঞ্জ ইজ অলওয়েজলি দরকার, একটা চেঞ্জ দরকার হয়। আর আমি আবার বলছি কি, মানুষরা, আমি এখান থেকে বলবো আপনি এই পার্টিকে ভোট দিন, ওই পার্টিকে ভোট দিন, এটা মানুষরা ভালোই বুঝবে। কিন্তু আমাদের একটা পার্সোনাল নোট, আমাদের নতুন পার্টি জনতা উন্নয়ন পার্টি, আমরা অনেক কিছু ভেবে চিন্তা করে এসছি। আর একটা সুযোগ আমাদেরকে দিন, আমরা নিশ্চয়ই যা যা প্রমিসেস করেছি ওটা নিশ্চয়ই আমরা ওটা ফুলফিল করব। বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন? এটা তো আমি এখন বলতে পারবো না, একটা দল ডিসাইড করবে। কিন্তু এখন কাজ করার সময় আছে, কাজ করার অনেক, আমার অনেক প্ল্যানস, অনেক ইচ্ছা আছে কাজ করার, অনেক কিছু ভেবে চিন্তা করে নেমেছি এই পার্টিতে। নিশ্চয়ই আল্লাহ ইনশাল্লাহ পার্টি ডিসাইড করে, আমাদের সুপ্রিমো আছেন হুমায়ুন কবির সাহেব, উনি ডিসাইড করবেন পাবো কি পাবো না। কিন্তু এই ব্যাপারে আমি এখন চিন্তা করছি না, এখন আমি কাজ করতে চাই অ্যাজ আ ওয়ার্কার, অ্যাজ আ ডেডিকেটেড ওয়ার্কার অফ জনতা উন্নয়ন পার্টি। আজকের দিনে অনেকে আপনাকে সন্দেহের চোখে দেখছেন, এই সন্দেহ, এর কি উত্তর দেবেন আপনি? এটা তো ওনাদের পার্সোনাল ভিউ। কেউ আমাকে, যেটা যখন থেকে আমি জয়েন করলাম, কেউ আমাকে, হাজার হাজার মানুষ আমাকে ফোন করে, মেসেজেস, আমি এখনো ফোনটা সাইলেন্ট করে রেখে, এখন দেখছি ফোন আসছিল। তো এটা ওনাদের পার্সোনাল ভিউ, এটা আমি, কেউ ভালোবাসে, কেউ আবার গালাগালিও দিতে পারে। তো তুমি সবাইকে প্লিজ করতে পারো না, মানে হিউম্যান বিং ক্যানট প্লিজ এভরিওয়ান, সবাইকে তো খুশি রাখতে পারবে না তুমি। তো এটা ওনাদের পার্সোনাল ডিসিশন, ওনাদের পার্সোনাল ভিউ। যা ভালোবাসে, যে ভালোবাসে ভালোবাসে, যে ভালোবাসে না ওনাদের প্রবলেম। কিন্তু ইয়াসির হায়দারকে নিউজ থেকে বাইরে রাখতে পারবে না। তো ইয়াসির হায়দারকে তো ব্যাপারে তো ওরা তো চিন্তা করেই, ব্যাড হয় ইয়া গুড হয়, কিন্তু ইয়াসির হায়দার সবসময় হয়। আপনি কি এমন কাজ করবেন মানুষের জন্য, যার জন্য মানুষ আপনাকে মনে রাখবে? নিশ্চয়ই আমি অ্যাজ আ youth, as a educated person, as a well groomed person হিসাবে একটা ফর দ্য ইউথ আমি কাজ করতে চাই। এন্ড আমাদের স্টেটে আই থিঙ্ক এডুকেশন, আপনাদের যেটা আমরা হিন্দিতে উর্দুতে বলি, जब तक आपके पेट में तालीम नहीं है आप आगे नहीं बढ़ सकते हैं। तो डेफिनेटली इफ यू आर एडुकेटेड, इफ यू नो थिंग्स, আপনি মানুষদেরকেও গাইড করে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো ডেফিনেটলি এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হিউম্যান সেফটি, উইমেন সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কিছু কিছু জিনিস আছে, আর আমি এখন এত কিছু বলবো, আমি মনে করি বললে হয় না, মাটিতে নেমে কাজ করে দেখাবো, ওর পরে মানুষরা বলবে, এটাই আমি সবসময় মনে করি। একদম সবশেষে যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানেই আসবো, যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়, কাজের সমীকরণে এই জায়গা থেকে জনতা উন্নয়ন পার্টি, যে দলের আপনি সাধারণ সম্পাদক হিসেবে হয়েছেন এবং যে দলে আপনি যোগদান করেছেন, হ্যাঁ, জেনারেল সেক্রেটারি হয়েছেন, তো সেখান থেকে আপনি মানুষকে কি বলবেন? মানুষরা যারা আছেন, এই বাংলার মানুষ, আমার বলি না পরিবারের সদস্য, আমার এক্সটেন্ডেড, আমার পোস্টে সবসময় দেখবেন আমি বলি দ্য পিপল, দিস পিপল যারা ইয়াসির হায়দারকে চেনে, যারা ইয়াসির হায়দারকে বানিয়েছে, দে আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। মানুষদেরকে একটাই কথা বলবো, আমাদের নতুন দল, আপনারা আমাদের উপরে, এর আগে একটা দলকে আপনারা ভরসা করে, ওর আগে আবার একটা দলকে আপনারা চান্স দিয়েছেন, আমাদেরকে একটা সুযোগ দিন। আমরা নিশ্চয়ই এই দলে নেমেছি, রাস্তায় নেমেছি, কাজ করার জন্য নেমেছি।
আর সবাইকে বলবো একটা সুযোগ তো দিতেই পারেন, নিশ্চয়ই আমাদেরকে সুযোগ দিন। আর আমরা বলে কাজ করব না, আমরা মাটিতে নেমে কাজ করে দেখাবো, তারপরে আমরা আপনারা বলবেন কি কাজ কেমন হয়েছে আমাদের। যাদের পরিশ্রমে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের কোনো পরিবারের কেউ বা তাদের ছেলে মেয়ে, তাদেরকে কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কখনো দেখা যায় না। আপনারা তো একবার কথা ছিল যে আপনি কোনো একটা বিধানসভা নির্বাচনে কোনো একটা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সম্ভবত 2021 সালে, কিন্তু তারপর আপনি করলেন না। কোথায় গন্ডগোলটা কোথায় হলো? আমরা তৃণমূল কংগ্রেসে দেখেছি যে একটু ভালো কথা বলে, যে ভালো বক্তা, যার অনেক ফেম, যত অনেক পপুলারিটি, ওকে সব সময় নিচে করে দেয়। মানে সব থেকে বড় এক্সাম্পল ওনাদের ফ্যামিলিতেই আমি বলবো, কি কত আমরা শুনতে থাকি, কত ঝামেলা, কত কিছু হতে থাকে। তো আমি বাইরে কি বলবো, ওনাদের ফ্যামিলিতেই কত কিছু প্রবলেম হতে থাকে, যেটা আমরা শুনি সব সময়। এটা কত সত্যি কত মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু ব্যানার্জি ফ্যামিলি থেকে কাউকে উঠতে দেয় না। ব্যানার্জি ফ্যামিলি মানে ব্যানার্জি ফ্যামিলি, ওটাই আমি সবসময় দেখেছি, ওটা আমি মেহসুস করেছি, যেটা আমি বলতে চাই। এটা বিধানসভা কেন্দ্র থেকে আমি অনেক খেটেছি, অনেক কাজ করেছিলাম। আমার মানে ওখানকার লোকরা রেডি ছিল কি আমাকে প্রার্থী হিসাবে ওরা দেখবেন, কিন্তু যেটা বলে না, ইন পলিটিক্স এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড নাথিং ইজ পার্মানেন্ট। তো নিশ্চয়ই এন্ড মোমেন্টে আমার নামটা ওখান থেকে কাটি মারা হলো, এটা সবাই সবাই জানে পশ্চিমবাংলাতে। কিন্তু আমার কোনো রিগ্রেট আর কোনো বলে না দুঃখ নেই। কিন্তু আমি মনে করি কি একটা জায়গা থেকে যখন কিছু শেষ হয়, অন্য জায়গা থেকে আবার ওই জিনিসটা অন্য ভালো কিছু জিনিস শুরু হয়। অ্যান্ড আই থিঙ্ক উপরওয়ালার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে দ্যার ইজ সামথিং বিগার, যেটা আমি এই শাসক দল করছে। এত স্ক্যাম, এত আমরা সবাই দেখছি এত বছর থেকে ওয়ান আফটার দি আদার এত স্ক্যাম হচ্ছে, এত নারদা সারদা, এই আমাদের গ্রুপ ডি জব স্ক্যাম, আর কত স্ক্যাম, বালু সিমেন্ট, গরু পাচার, কয়লা পাচার, কত কিছু তো দেখে যাচ্ছি আমরা। তো আর মানুষরাও ফেড আপ হয়ে গেছে। আমার কাছে কত লোক খাই, ওরা বলে কি আমরা দাদা ফেড আপ হয়ে গেছি, কিন্তু আমাদের কিছু করতে পারছি না, অল্টারনেটিভ নেই। কিন্তু এখন এই অল্টারনেটিভটা এসে, ওনার নাম হলো জনতা উন্নয়ন পার্টির কান্ডারি হুমায়ুন কবির সাহেব। এমন একটা কথা শোনা যাচ্ছে যে আহ, এটা এটা পুরো শোনা কথা যে সম্ভবত রাজ্যসভায় চলে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, এমনটা শোনা যাচ্ছে। এবং সম্ভবত ওই জানি আপনি কি কোশ্চেনে আসছেন। ওই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন, এটা পুরোটাই শোনা যাচ্ছে প্রিয়দর্শিনী হাকিম। যদি আপনাকে, আপনার যে নতুন দল ওই বন্দর এলাকা থেকে বা পোর্ট এলাকা থেকে ইলেকশনে দাঁড় করায়, আপনি লড়াই করবেন? কখনো না। আমি একটা জিনিস সবসময় মনে করি, এথিক্স বলে একটা কথা হয়, ইংলিশ ওয়ার্ড এথিক্স। আমি ওটা উইথ অল ডিউ রেসপেক্ট, আমি জনাব ফিরহাদ হাকিম সাহেব থেকে অনেক কিছু শিখেছি। আমি ওনাকে আমার পলিটিক্যাল যে গুরু বলে সবসময় মানি। এখন আমি অন্য পার্টিতে আছি, আমার আইডিওলজি ডিফারেন্ট আছে, ওনার আইডিওলজি ডিফারেন্ট আছে, কিন্তু হি ইজ আ ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড আ সিনিয়র লিডার। আর আমাকে যে কখনো আমাকে, এটা আমি শুনছি পোর্ট থেকে প্রিয়দর্শিনী দাঁড়াচ্ছেন, আমি কখনো পোর্ট থেকে দাঁড়াবো না, এটা আমি অন ক্যামেরা বলছি। আমি ওই ফ্যামিলির আগেনস্টে কখনো যেতে পারি না। অনেক ধন্যবাদ ইয়াসির দা, আমরা কথা বললাম Thank you. ইয়াসির দার সঙ্গে। তো কারোর পরিচয়ে নয়, কাজের পরিচয়ে আগামীর অপেক্ষায় রয়েছেন ইয়াসির হায়দার, রইলাম আমরাও, আর সঙ্গে আপনারাও। নমস্কার।